আমরা এই ক্লাসগুলি শিখবো এখান থেকে। আমরা চলে যাই হচ্ছে পিক্সেল.সিসি। আচ্ছা, এখানে যে ইন্টারফেসটা আছে প্রায় সেম টু সেম আমাদের ওইখানেও ইন্টারফেস আছে, আমরা দেখে আসি। এটা ফটোশপ CS6 আর সিসির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধু ইন্টারফেসে কিছু একটা পার্থক্য আর টুলসের স্টাইলের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এখানে যেমন মুভ টুল আছে ওইখানেও মুভ টুল আছে, কিন্তু দেখায় ভিন্ন। হ্যাঁ, তো নিউ উইন্ডো যেটা হলো কন্ট্রোল এন। এখানে লিখতে হবে যে যদি আমরা নিউ ডকুমেন্ট আমরা নিতে চাই তখন কন্ট্রোল এন প্রেস করতে হবে। এখানে একটু সাইড করে রাফ আমি দেখাই দিই। ওইখানে খাতা কেনার পরে ওইখানে কিভাবে লিখতে হবে। এখানে একটু রাফ রাখা লাগবে, প্রত্যেকটা ক্লাসের জন্য এখানে রাফ রাখা লাগবে। এটা হচ্ছে শর্টকাট, যেমন ক্লাস 01 এর শর্টকাট এখানে CTRL কন্ট্রোল এন সমান কি নিউ উইন্ডো। ওকে, আর বাকি বিষয়গুলি এখানে লিখলেই হবে, শর্টকাটগুলি সব ওইখানে। আচ্ছা, তো প্রথমে নিউ উইন্ডো যখন আমাদের সামনে চলে আসলো, আমরা কি করতে হবে, এখানে একটা নাম প্রেস করতে হবে। আমরা নামটা কি দিব, CLASS ক্লাস 01, তার মানে হচ্ছে আমাদের 01 ক্লাস, প্রথম ক্লাস। তো এই ক্লাসটা কিসের, ফটোশপ, ফটোশপ ক্লাস। এই ক্লাসের আন্ডারে এটা আমার কত নাম্বার হোমওয়ার্ক, তাই না? তো হোমওয়ার্ক হোমওয়ার্ক 01। ওকে, তো এরকম ভাবে প্রত্যেকটা, যখন আমাদের দ্বিতীয় হোমওয়ার্কটা করব তখন প্রজেক্ট নেম কি হবে, 02। আচ্ছা, যখন 03, 05, 04, 05, 06। আচ্ছা, তো এখানে দেওয়া আছে হচ্ছিল কাস্টম আর ডিফল্ট ফটোশপ। ডিফল্ট ফটোশপটা কি, যে এখানে যেভাবে দেওয়া আছে ডকুমেন্টে ঠিক ওইভাবে দেওয়াটাই হচ্ছিল ডিফল্ট ফটোশপ। যেমন এখানে আছে ডিফল্ট ফটোশপ, এখানে তারা একটা সাইজ দিয়ে দিচ্ছে, সেই সাইজ মতন এখানে ওপেন করাটাই হচ্ছে ডিফল্ট ফটোশপ। ঠিক আছে, তো যে সাইজটা দিচ্ছে সেই সাইজটা একটু আমরা দেখে আসি। এটা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন, আর এখানে হচ্ছে এভাবে যদি সরাসরি এভাবে যদি দেখি আমরা, এভাবে আছে 7 ইঞ্চি এবং এভাবে আছে 5 ইঞ্চি। ওকে, এই ডকুমেন্টে আমরা চলে গেলাম। ইন্টারন্যাশনাল পেপার A4 সাইজ, এই যে এই পেপারটা। হ্যাঁ, তো ইন্টারন্যাশনাল পেপারটা যদি আমরা করি তাহলে কি দাঁড়ায়, এখানে মিলিমিটার দেওয়া আছে, আমরা চাইলে এখানে ইঞ্চিসও দিতে পারি। ইঞ্চিস আসতেছে এত, আর পিক্সেল আসতেছে এত। ঠিক আছে, এখন আমার যে বায়ার আছে সে বায়ার আমাকে এখানে যত পিক্সেল অথবা ইঞ্চিস, যেভাবে সে আমাকে হোমওয়ার্কটা করতে দিবে বা আমাকে অ্যাসাইনমেন্ট দিবে, আমাকে সেই অ্যাসাইনমেন্টটা ওইভাবে করতে হবে, তাই না? এখন আমাকে সে দিল যে এত বাই এত আমার কাজটা হবে, তো এখানে এত বাই এত লিখতে হবে। যেমন হচ্ছে সে দিল 15 ইঞ্চি উইথ হবে, আর হাইট হবে হচ্ছে 6 ইঞ্চি। তখন আমাকে কিন্তু হোমওয়ার্কটা এইভাবে করতে হবে, অ্যাসাইনমেন্টটা এইভাবে করতে হবে। তো এখানে তখন অটোমেটিকলি কাস্টম হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে অটোমেটিকলি কাস্টম হয়ে যাচ্ছে। তার মানে আমরা যখনই এটা পরিবর্তন করে দিব তখন এখানে কি হয়ে যাবে, কাস্টম হয়ে যাবে। তো আমরা ডিফল্ট ফটোশপ সাইজ দিয়ে রাখি যার জন্য। এটাকে বলা হয় ইউনিট। এখানে 7টা ইউনিট আছে, পিক্সেল, ইঞ্চিস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, কলামস, এরকম 7টা ইউনিট এখানে আছে। আচ্ছা, এখানে ইউনিটটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, এই যে এখানে, তাই না? তো প্রেজেন্ট ডিটেলস হচ্ছে এখানে আমাদের ওই নামটা হবে
এখানে উইডথটা হবে, এখানে হাইটটা হবে, এবার এখানে আমাদের এই হবে, হ্যাঁ সাইজটা হবে, ইউনিটটা হবে আর কি। তো আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি, এখান থেকে ইউনিটগুলো মুখস্থ করে ফেলা লাগবে। তার প্রথম প্রশ্ন আসবে যে ফটোশপে ইউনিট কয়টি, ফটোশপে ইউনিট কয়টি, ফটোশপে ইউনিট 6টি, শুধুমাত্র 1 2 3 4 5 6 এরকম করে ইউনিট, ফটোশপে ইউনিট 7টি, 1 2 3 4 5 6 7 এরকম করে নাম্বার দিয়ে রেখে দাও। কয়টি? উত্তর হচ্ছে ফটোশপের ইউনিট 7টি। ওকে, তবে চ্যাটটা একটু সামনে টান দাও, লিখতে তাহলে সুবিধা হবে, আমাদের এটা এখন দরকার নাই। এটাকে আমি সোজা করে দিই। ফটোশপের ইউনিট 6টি, 7টি। এখন হচ্ছে রেজুলেশন। রেজুলেশনটা কি? উইথ হাইট বুঝলাম, ইউনিটও বুঝলাম। রেজুলেশন হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, পিক্সেল পার ইঞ্চ। তো এখানে লেখো রেজুলেশন কি। 1 2 3 4 লেখো না, এখানে 1 2 3 4 5 7টা নাম লেখা লাগবে না, এটা বাদ দাও। 1 2 3 4 5 6 7, এই 7টা নাম তো লেখা লাগবে, দেখে দেখে বাসায় গিয়ে দেখে দেখে লেখা লাগবে। 1 রেজুলেশন কাকে বলে? রেজুলেশন কাকে বলে? রেজুলেশন হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, মানে প্রত্যেক ইঞ্চিতে যতগুলি পিক্সেল থাকবে সেগুলি হচ্ছে রেজুলেশন। প্রত্যেক পিক্সেলে, প্রত্যেক ইঞ্চিতে যতগুলি পিক্সেল থাকে সেটাই হচ্ছে সেই ডকুমেন্টের রেজুলেশন। প্রত্যেক ইঞ্চিতে যতগুলি পিক্সেল থাকে যতগুলো পিক্সেল থাকে তো এই রেজুলেশনটা আমরা একটু দেখে আসি যে রেজুলেশনটা আসলে কি। তো আমরা এখানে 10 রেজুলেশন দিলাম আমাদের গণার সুবিধার্থে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখান থেকে আমরা একটা কালার পেস্ট করলাম, কালার। তো এখানে দেখি ইঞ্চিস, হ্যাঁ ইঞ্চিস দেওয়া আছে, এটাকে জুম করলাম। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই 1 ইঞ্চিতে 10টা, এই 1 ইঞ্চিতে 10টা, তাহলে 10 স্কোয়ারটাই হচ্ছে কি এই ডকুমেন্টের রেজুলেশন। তার মানে এই ডকুমেন্টের রেজুলেশন কত? প্রতি ইঞ্চিতে 10। বুঝে আসছে? তাহলে যদি প্রতি ইঞ্চিতে যদি আমাদের 72টা লেখা থাকে তাহলে কত হবে? এখানে যদি আমি 72টা লিখে দেই তাহলে প্রতি ইঞ্চিতে কত হবে রেজুলেশন? 72। ওকে, যদি যেমন এখানে, হ্যাঁ এখানে দিলাম, তো এখন আমাদের কত রেজুলেশন আছে প্রতি ইঞ্চিতে? 72টা। গুনে 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 আমরা যদি যাই এরকম 72টা আমরা পাবো। ওকে, আর এই পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে রাস্টার গ্রাফিক্সের একক।
পিক্সেলটা হচ্ছে রাস্টার গ্রাফিক্সের একক। শুধু লেখা প্রশ্ন লেখা লাগবে পিক্সেল কি। পিক্সেল হচ্ছে রাস্টার গ্রাফিক্সের একক। হ্যাঁ, না এটা ওইখানে গিয়ে লেখা যাবে, ঠিক আছে, একটু জায়গা খালি রেখে বা তারপরে পেজে। তো রাস্টার গ্রাফিক্স, ফটোশপ হচ্ছে, ফটোশপ কি এখানে রাস্টার গ্রাফিক্সটা সম্পর্কে আমাদের জানা দরকার। এখানে হচ্ছে হলো ফটোশপ কোন ধরনের গ্রাফিক্স। ফটোশপ কি, আগে হচ্ছে হলো ফটোশপ কি, ফটোশপ কি অথবা ফটোশপ কি ধরনের সফটওয়্যার, ঠিক আছে, ফটোশপ কি অথবা ফটোশপ কি ধরনের সফটওয়্যার, এটা লিখে ফেলো। ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার। ফটোশপ হচ্ছে উত্তর, ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার। এখন হচ্ছে রেজলিউশন 72, আমরা বুঝতে পারতেছি, তার মানে হচ্ছে প্রতি ইঞ্চিতে পিক্সেল থাকবে 72। এখন আমরা চলে যাব RGB কালার মোড, ঠিক আছে, আমরা ওইখানে কোথায় গিয়ে পাবো, এই যে এখানে RGB কালার মোড। তো কালার মোডে কি আছে, কালার মোডে হচ্ছে এখানে 5টা কালার মোড পাবো, এর মধ্যে আমরা 2টা কালার মোড নিয়ে আমরা কাজ করব, বাকি কালার মোডগুলি দরকার নেই। গ্রে স্কেল হচ্ছে আগেকালের যে সাদা কালো পিকচার করা হইতো তখন গ্রে স্কেল ব্যবহৃত হইতো, যার ফলে এখানে দিয়ে রাখছে। আর বিট ম্যাপ, ল্যাব কালার এগুলি অন্য অন্য জায়গায় ইউজ করা হয়। আমাদের জন্য লাগবে হচ্ছে RGB এবং CMYK। RGB মিনস হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এগুলি প্রত্যেকটা কিন্তু খাতায় লিখতে হবে, এটার জন্য একটা নতুন খাতা নেওয়া লাগবে। হ্যাঁ, রেড, গ্রিন, ব্লু এবং CMYK যে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক। ওকে, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক। আচ্ছা, 8 বিট হচ্ছে কালার একটা যে এখানে অনেক মিলিয়ন অফ কালার আছে, এবং যদি আমরা এটা 16 বিটে দেই তাহলে এখানে আরো অনেক মানে ওইটার থেকে ডাবল মিলিয়ন অফ কালার আছে। আমাদের এত কালার নিয়ে তো কাজ হয় না সাধারণত, যার কারণে আমরা এখানে 8 বিটই রাখবো। ওকে, না হলে সফটওয়্যার শুধু ভারী হবে। যখন 8 বিটে থেকে 16 বিট দিচ্ছি তখন কিন্তু সফটওয়্যার ভারী হয়ে যাচ্ছে, আমরা 8 বিটই রাখবো। ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। ব্যাকগ্রাউন্ড এখানে 3 ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে কাজ করতে পারবো। হোয়াইট, আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, মানে এইখানে ব্যাকগ্রাউন্ডের কালার যেটা থাকবে সেটাই এখানে আসবে। এখানে যদি কালো কালার থাকে কালো আসবে, লাল থাকলে লাল আসবে। যেমন ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করে যদি আমরা ক্লিক করি এখানে, তাহলে দেখা যাচ্ছে কালো চলে আসছে। এখন আমি লাল কালারটা ব্যাকগ্রাউন্ড কালারে দিয়ে দিয়েছি। এখন যদি এখান থেকে ওকে প্রেস করি তাহলে লাল আসবে। হ্যাঁ, তার মানে ওই ব্যাকগ্রাউন্ড কালার বলতে এখানে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে সেটাই আসবে, আর না হলে ডিফল্ট কোনটা আসবে, ডিফল্ট আসবে হচ্ছে হোয়াইট। এখানে যখন আমরা ডিফল্ট ফটোশপ দেব হোয়াইট, এটাই আসবে। তো আমরা প্রথমত এই কাজগুলি প্রধানত 2-3 ক্লাস ধরে এই ডিফল্টটা নিয়ে কাজ করতে থাকবো, আমাদের আর অন্য কিছু প্রয়োজন হবে না আশা করি। আচ্ছা, আমরা ডকুমেন্ট সেটআপের মধ্যে যখন ল্যান্ডস্কেপ পরে দেখাচ্ছি, ডকুমেন্ট সেটআপ হয়ে গেলে এখন কেন আমাদের ডকুমেন্ট সেটআপটা প্রয়োজন, মাঝখানে বলছিলাম যে বায়ার যদি আমাদেরকে হোমওয়ার্ক দেয়, যে এরকম অ্যাসাইনমেন্ট যদি দেয় যে এই কাজটা আমাকে করে দাও, তখন কিন্তু আমাদের ডকুমেন্ট সেটআপটা বোঝা লাগবে। এবং ইউনিট, রেজলিউশন এন্ড কালার মোড আমরা দেখে আসছি। এখন চলে আসবো ফটোশপের ইন্টারফেসে। এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস। আমরা ডকুমেন্ট সেটআপটার পরে যেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমেই আমরা ডান সাইড থেকে শুরু করি। এখানে হচ্ছে কিছু প্লেট দেওয়া আছে। এই প্লেটগুলি বিভিন্ন কাজে ব্যবহৃত হওয়ার জন্য প্লেট, এগুলি আবার আলাদাও করা যায়। যদি আবার এগুলি কেটে যদি বাদ দিতে চাই এখান থেকে বাদও দেওয়া যায়। এখান থেকে সবকিছু বাদ দিয়ে দিলাম।
ঠিক আছে, এগুলি আবার প্রয়োজন অনুসারে আনাও যায়। ওকে, উইন্ডো থেকে চলে গেলাম, এখান থেকে যদি আমি লেয়ার লাগবে আমার লেয়ারটাকে নিয়ে আসি, লেয়ারটা এখানে চলে আসলো। ঠিক আছে, এরকম প্রয়োজন অনুপাতে এনে এখানে নিয়ে আসা যায়। যেমন এখান থেকে যখন নিয়ে আসছি এটা আলাদা হয়ে গেছে, আবার এইখান থেকে যখন ধরবো এখানে যদি দিতে চাই এখানে আসবে, আর আমরা দিব পিছনেরটাতে, তো পিছনে এখানে নীল দাগ আসবে, এখানে দিয়ে দিলে এখানে চলে আসবে। আর যদি আমরা যদি এখানে যদি ক্লিক করে দেই তাহলে কি হচ্ছে, পিছনেরটাতে যাবে না, সামনেরটা, আচ্ছা সামনেরটা এখন শো করতেছে না। আচ্ছা, সামনেরটা, সামনেরটা সহকারে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক এইভাবে আমরা এটাকে কেটে দিলাম। দেন আমরা এটাকেও আলাদা করা যায়, আলাদা করে এখান থেকে আমরা কাজ করতে পারবো। এটাকে এরকম সোজা আকারে রাখা যায়, আবার এরকম ভাবেও রাখা যায়। হ্যাঁ, যেভাবে মানে আমাদের জন্য সুবিধা হয় ওইভাবে রাখা যায়। এটাকে আমরা চাইলে কেটে দিতে পারবো। আর এটা হচ্ছে রুলার, এটাকে একটু মোস্ট ইম্পর্টেন্ট, পাশে ওই যে লিখতেছিল না ওইটা, ওইখানে লিখে রাখো রুলার। রুলার হচ্ছে কন্ট্রোল আর, কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসবে, আবার কন্ট্রোল আর প্রেস করলে রুলারটা চলে যাবে। সিটি আর এল, এল প্লাস আর, প্লাস আর, আর হ্যাঁ সমান সমান, এটা হচ্ছে তোমার রুলার। ঠিক আছে, এখানে যখন আমরা কন্ট্রোল আর প্রেস করব রুলারটা আসবে, আবার কন্ট্রোল আর প্রেস করতেছি রুলারটা চলে যাচ্ছে। ওকে, এই রুলারটা চলে গেছে। তো এখন এভাবে থাকার পর উপরে যেই প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেনু বার। এখান থেকে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এটা একটু লিখতে হবে। ওই পেজে যাও। তো এগুলি আমরা আবার আনতে চাচ্ছি। এরকম যদি উল্টাপাল্টা হয়ে যায় বা এরকম আমরা সফটওয়্যার খোলার পর যে কোনো কম্পিউটারে বসলাম, তো আমাদের কাছে কোনো কিছু উল্টাপাল্টা মনে হচ্ছে, তখন আমরা কি করব, উইন্ডো মেনুতে যাব। ঠিক আছে, উইন্ডো, সব ফটোশপ সব কিছু ঠিকঠাক করার সিস্টেম হচ্ছে উইন্ডো, বা ফটোশপের সবগুলিকে ফিরে পাওয়ার সিস্টেম হচ্ছে উইন্ডো, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস, আর ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল, রিসেট এসেনশিয়াল, এসেনশিয়াল। এইখান থেকে এটা থেকে এই যে এইখানে যেভাবে লেখা আছে ওইভাবে লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ইংলিশে এইভাবে লিখে দাও, ব্র্যাকেটে ইংলিশে এখানে লিখে দাও, আর ই এস ই টি, রিসেট, ই ডাবল এস ই এন টি আই এ এল এস, রিসেট এসেনশিয়াল। এখানে ধরলেই কিন্তু বোঝা যাবে, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু আবার সবকিছু চলে আসছে। তো এটা হচ্ছিল কালার প্লেট, এটা হচ্ছিল সোয়াচ প্লেট। সোয়াচের মধ্যে অনেক ধরনের কালার থাকে, সেগুলি নিয়ে কাজ করা যায়। ইমেজ অ্যাডজাস্টমেন্ট করার জন্য, লেয়ার অ্যাডজাস্টমেন্ট করার জন্য এগুলি প্রয়োজন হয়। স্টাইল, এখানে অনেক স্টাইলে আমরা কাজগুলি করতে পারবো। এখানে হচ্ছে লেয়ার, এগুলি প্রত্যেকটা ক্লাসে ক্লাসে চলে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা নিয়ে কাজ করা যাবে। তো ঠিক এখানেও আমরা অনেকগুলি টুল দেখতে পাচ্ছি, আবার টুলের মধ্যে এখানেও সেগমেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিছু কিছু আছে ইমেজ এডিটিং এর জন্য ব্যবহৃত হয়, কিছু কিছু সেগমেন্ট আছে সিলেকশনের জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, আবার টাইপের জন্য ব্যবহৃত হয়। এরকম সেগমেন্টগুলি এখানে আলাদা আলাদা ভাগ করা আছে। এখানে হচ্ছে কালার প্লেট সেগমেন্ট, যেমন কালার এখানে কিভাবে দিতে হয়, জুম ইন জুম আউট কিভাবে করতে হয়, এগুলি সব কিছুই আছে এখানে। তো আমরা ফাইল থেকে চলে যাব হচ্ছে এখান থেকে, তো উইন্ডো আমরা একটা ডকুমেন্ট সেট আপ করলাম। ডকুমেন্ট সেট আপ করার পর আমাদের এখানে যে কাজটা সেটা হচ্ছে কালার প্লেট, ইন্টারফেস ওভারভিউ, ইন্টারফেস ওভারভিউ, ইন্টারফেস ওভারভিউ আমরা দেখলাম। এখন স্ক্রিন জুম মোড, স্ক্রিন মোডটাকে আমাদের বোঝা লাগবে। স্ক্রিন মোডটা কি, এখান থেকে একটা প্লেসমেন্ট করব না, ওপেন করব দিস পিসি ডেস্কটপ,
ডেস্কটপ থেকে আমরা চলে যাব। ধরো যে এই হোমওয়ার্কটা আমি করছি, হ্যাঁ, এই হোমওয়ার্কটা আমার করা। তো এই হোমওয়ার্কটাকে এখন এইগুলি যে আমি এই আশেপাশে অনেক কিছু আমার আছে, তো এইগুলি থেকে আমি কিন্তু বুঝতেছি না আসলে এই হোমওয়ার্কটা দেখতে কেমন, তাই না? তো আমি এখানে অ্যাপ প্রেস করার মাধ্যমে আমরা এরকম উইন্ডোটা আনলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এটা এইভাবে ব্যবহৃত হয়। তো স্ক্রিন মোড হচ্ছে 3 প্রকার। ভিউ মেনু থেকে আমরা স্ক্রিন মোডটা পাবো, ভিউ মেনু থেকে স্ক্রিন মোড। স্ক্রিন হচ্ছে 3 ধরনের: স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড। স্ক্রিন মোড স্ক্রিন মোড হ্যাঁ, ভিউ মেনু থেকে স্ক্রিন মোড। আর এইটা হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডের কাজটা কি? যেমন আমাদের এইখান থেকে কোনো ডকুমেন্টটাকে দেখা গেছে কাটাছিড়া করার প্রয়োজন হতে পারে, যেমন আমাদের এই ডকুমেন্টের মধ্যে এই অপশনটা আমার লাগবে। তো এখান থেকে যখন আমি মুভ টুল ক্লিক করে এখান থেকে নিয়ে যাব, এই ডকুমেন্টটা কিন্তু আমি সহজে নিয়ে যেতে পারতেছি এখানে। তো এই স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড দিয়ে কিন্তু এই ধরনের কাজগুলি করা যায়। আচ্ছা, যখনই আমি স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড থেকে চলে যাচ্ছি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, শুধু ফুল স্ক্রিন মোড থাকবে আর মেনু বারটা থাকবে, আর অন্য কিছু থাকবে না। তখন কি হচ্ছে, আমি এখান থেকে কাটাছিড়া করে কিন্তু অন্য ডকুমেন্টে নিয়ে কাজ করতে পারবো না, মানে এই ডকুমেন্টের মধ্যে আমার কাজ করতে হবে, তাই না? ঠিক আছে। আরেকটা হচ্ছে স্ক্রিন মোড ফুল স্ক্রিন মোড, মানে একটু আগে আমরা যেটা দেখেছিলাম সেটার জন্য সে বলতেছে যে এখানে কিন্তু হিডেন হয়ে যাবে সবকিছু। আর সবকিছু যদি হিডেন হয়ে যায় তাহলে তাহলে আমাদের এই স্ক্রিন মোডে ফিরে আসতে অ্যাপ প্রেস করতে হবে অথবা স্কেপ প্রেস করতে হবে। ফুল স্ক্রিন মোড দিলাম আমরা, যদি স্কেপ দিই তাহলে আমরা ফিরে আসবো এইখানে, আর না হলে যদি অ্যাপ প্রেস করি তাহলে কিন্তু আমরা একইভাবে হ্যাঁ ফিরে আসতে পারতেছি। আচ্ছা, এখন হচ্ছে জুম ইন আউট, জুম ইন আউট এবং ডকুমেন্ট পেন। এটা কাটলাম কেন? জুম ইন, ঠিক আছে। জুম ইন যেখান থেকে করতে যাচ্ছি আমার কিন্তু এখানে হচ্ছে, যেমন যদি অল্টার প্রেস করে আমি মাউসের কার্সরটা যদি হ্যাঁ এখান থেকে যদি আমি এইভাবে করি তাহলে কিন্তু জুম ইন হচ্ছে, আবার এখানে পিছনের দিকে দিলে আউট হচ্ছে, সামনের দিকে দিলে ইন হচ্ছে। আর জুম ইন এবং আউট করার মধ্যে আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে যে আমি এখানে আর্ট করার পর এখানে কিন্তু সিগনেচারটা বসাইতে পারতাম, তাই না? তো এখানে আমি আর্ট করার পর সিগনেচারটা বসানোর জন্য এখানে ধরে যদি আমি জুম ইন করতে থাকি তাহলে এই যে এই সাইডটাই কিন্তু জুম ইন হচ্ছে, ঠিক আছে। মানে যেইখান থেকে আমি ইনটা করতে যাব সেখান থেকে সে ইন হবে। হ্যাঁ, এই যে যে অবজেক্টের উপর মানে যেই অংশটার উপর আমি রেখে এটাকে ইন করতে যাব সেই জায়গাটায় সেইখানে ইন হবে। আচ্ছা, তো জুম ইন জুম আউটটা দেখলাম। এখন এই জায়গার মধ্যে আমি কিছু কাজ করতেছি, জুম ইন করে কাজ করতেছি। এখন আমার প্রয়োজন হচ্ছে যে ওই নিচের মধ্যে কাজ করতে যেতে, কিন্তু এইভাবে যখন আমরা দিচ্ছি তখন বলতেছে যে মুভ করতে পারবো না। তো আমরা যে কোনো টুলেই থাকি না কেন, যদি আমরা স্পেস বাটনে ক্লিক করি তখন এখানে একটা হাতের মতন চলে আসছে, এখন কিন্তু আমি মুভ করতে পারবো। তাহলে মুভ করার জন্য আমরা কি করব, ডকুমেন্ট পেন ব্যবহার করব। ডকুমেন্ট পেন ব্যবহার করব কিভাবে, স্পেসে ক্লিক করে। ওকে, তো ডকুমেন্ট পেন এখানেও আছে, এটা টুলই আছে আলাদা। এটাতে ক্লিক করলে তখন আর আমাদের এইখানে স্পেস বাটনে ক্লিক করা লাগতেছে না, কিন্তু শর্টকাটে তো অনেক কাজ করা লাগে, যার কারণে বিভিন্ন টুলে থাকাকালীন অবস্থা আমরা যদি এখানে স্পেস ক্লিক করি বাসায় গিয়ে কিন্তু এটা শর্টকাট, এবং এই যে স্পেসের ভিতরে যেই কাজগুলি করা হয় এগুলি কিন্তু লিখো। হ্যাঁ, এখানে না, তোমার কিন্তু এরকম একটা খাতা বানানো লাগবে। হ্যাঁ, খাতা নিয়ে এখানে লিখবা। আচ্ছা, দেন তারপর হচ্ছে আমাদের এখানে ডকুমেন্ট পেন দেখলাম, কালার অ্যাপ্লাই, যে কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয়। এখান থেকে
হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হলো ডকুমেন্ট পেন, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এখানে দুইটা প্লেট দিবে, এই যে ফরগ্রাউন্ড প্লেট, এই যে লেখা আছে ফরগ্রাউন্ড কালার, আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার মানে কি, কি বোঝা যায় এটা দিয়ে? হ্যাঁ, বলুন। আর আচ্ছা আচ্ছা, বিষয়টা ওইরকম ওই আর্টের মধ্যে হলেও এখানে বিষয়টা মোটেও এরকম না। হ্যাঁ, এখানে জাস্ট ওরা দুটো প্লেট দিয়ে দিছে, কিন্তু এটার নাম দেখলে মনে হচ্ছে যে এটা মনে হয় ফরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে এমন কিছু হবে তা না। এটা হচ্ছে দুইটা দিয়ে দিছে, আর এইটার একটা তারা একটা সেট দিয়ে দিছে, তারা মানে এখানে একটা সেট দিয়ে দিছে, এখানে আমি যে কালারটা অপশনে আনবো সেই কালারটা এখানে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ফরগ্রাউন্ড সেট আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেট। এখানের মধ্যে আমি যে কালারটা সেট করে দিব সেই কালারটা এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে চলে আসছে। তো এটাকে অ্যাপ্লাই করার জন্য যদি আমি অল্টার ডিলেট প্রেস করি তাহলে ফরগ্রাউন্ডে অ্যাপ্লাই হবে, আর যদি অল্টার কন্ট্রোল ডিলেট প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা ইউজ হবে। ALT অল্টার প্লাস ডিলেট, অল্টার প্লাস ডিলেট ফরগ্রাউন্ড কালার সেট বা FGC SFG FS ফরগ্রাউন্ড কালার সেট, মানে সংক্ষেপে লিখে রাখা আর কি, SFC আর SBC। হ্যাঁ, কন্ট্রোল ডিলেট প্রেস করলে SBC। আচ্ছা, এখন আমরা দেখলাম যে ফরগ্রাউন্ড কালারটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন সিলেকশন বেসিক, এখন আমরা চলে যাব আমাদের টুলের ফার্স্ট টুল যেটা, সেটা হচ্ছে যে কীভাবে সিলেকশন করতে হয়, সিলেকশন করা। এইভাবে যদি আমি সিলেকশন করি তাহলে কি হচ্ছে, অল্টার ডিলেট প্রেস করলাম, ওকে, সিলেকশন, হ্যাঁ একটা কালার আছে। এখন এই টুলগুলির মধ্যে যেই টুলগুলি একক, যেমন এইখানে একটা টুল আছে একক, আর বাকি টুলগুলির ভিতরে আরও অনেক টুলগুলি আছে, একাধিক টুল আছে। এই প্রত্যেকটা টুলের রাইট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু বের হয়ে আসবে, ঠিক আছে, এক একটা টুলের কি কি আছে। তো এখানেও এই টুলের মধ্যে আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তো চারটা অপশনের মধ্যে প্রথম অপশনটা তো দেখলাম এরকম হবে, এখানে আবার ক্লিক করে এটা হচ্ছে দ্বিতীয় অপশন। এখন এখানে আমি সেট করতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা, তাহলে কি করব, কন্ট্রোল ডিলিট, ওকে। তো এখন এই সিলেকশনটাকে, এই যে উপরে একটা সিলেকশন দেখতে পাচ্ছি, এই সিলেকশনটাকে এখানে যদি আমি ক্লিক করি, বাহিরে যদি আমরা একটা ক্লিক করি তাহলে সিলেকশনটা চলে যাচ্ছে, কিন্তু এইখানে থাকা অবস্থায় এখানে একটা সিলেকশন দিলাম, বাহিরে ক্লিক করলেও কিন্তু চলে যাচ্ছে না, ওই ক্ষেত্রে কন্ট্রোল ডিলিট প্রেস করতে হবে, কন্ট্রোল ডিলিট। তাহলে ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডিলিট, ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডিলিট, বা কন্ট্রোল ডি সমান সমান ডি সিলেক্ট, কন্ট্রোল ডি সমান সমান ডি সিলেক্ট। CTRL কন্ট্রোল ডি সমান সমান ডি সিলেক্ট। কন্ট্রোল ডি সমান সমান ডি সিলেক্ট, তাই না? আচ্ছা, এখন হচ্ছে হলো আমরা একটু ল্যাসো টুলটা দেখে আসি। ল্যাসো টুলটা হচ্ছে এই, আমি এতক্ষণ তো স্কোয়ার একটা আঁকছিলাম, একটা ইলিপ্টিক্যাল আঁকছি, একটা রেক্টেঙ্গুল আঁকছি।
তো এটা এটা হচ্ছে ইলিপ্টিক্যাল, আর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, ঠিক আছে। তো এখন আমরা এটা বাহিরে আরেকটা আছে ল্যাসো টুল। ল্যাসো টুলটা হচ্ছে এখন আমি মনের মতন করে আঁকতে পারবো, আমি যা আঁকবো। ওকে, এখন এখানে যদি আমি কালার অ্যাপ্লাই করি, অল্টার ডিলিট প্রেস করি, তাহলে কালো কালারটা অ্যাপ্লাই হয়েছে, কারণ কালো কালারটা আমার কোথায় ছিল, ফরগ্রাউন্ডে ছিল, রাইট, ঠিক আছে। ইলিপ্টিক্যালের পরে আছে হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুলটার কাজটা কি? পলিগোনাল ল্যাসো টুলটা হচ্ছে যে কোনো অবজেক্টটাকে আমি ক্লিক করার মাধ্যমে এরকম স্কোয়ার শেপ, কর্নার, স্ট্রেট আর কর্নার, এই দুইভাবে আমি এটা দিয়ে কোনো কার্ভ করা যাবে না। কার্ভ মানে হলো বাঁকা আর কি, বাঁকা করা যাবে না। স্ট্রেট আর কর্নার, স্ট্রেট আর কর্নার, এরকম সিলেকশন যদি আমার করতে হয়, এই যে যেমন এখানে আছে কিছু কিছু স্ট্রেট অ্যান্ড কর্নার, এরকম যদি সিলেকশন করতে হয়, তখন আমাদের কি করতে হবে, এই পলিগোনাল ল্যাসো টুলটা ইউজ করতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছিল ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটার কাজটা হচ্ছে, এখানে আমি একটা ক্লিক করে দেখাই দিব, একটু জুম করা লাগবে, অটোমেটিকলি সে একটা সিলেকশন নিয়ে নিয়েছে। এখন অন্য একটা কালার আসার আগ পর্যন্ত সে নিতে পারবে অটোমেটিক, তারপর কিন্তু আমাকে দেখায় দেওয়া লাগবে, ঠিক আছে। কিন্তু অটোমেটিক এতটুকু নিতে পারে নাই, তারপর দেখায় দিলাম, তারপরে আবার এই হ্যাঁ এই কালারটা আসছে, সে কিন্তু আবার নিয়ে নিচ্ছে, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে হলো অটোমেটিক, হ্যাঁ ম্যাজিকটা, হ্যাঁ ম্যাগনেটিক। তারপর হচ্ছে কুইক সিলেকশন টুল, মানে হচ্ছে কুইকলি যে কোনো একটা বিষয়কে সে সিলেকশন করে ফেলবে, যে কুইক সে সিলেকশন করে ফেলছে। আরেকটা হচ্ছে ম্যাজিক ওয়ান্টেড টুল। ম্যাজিক ওয়ান্টেড টুল হচ্ছে কন্ট্রোল ডি, এখানে থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করলাম, এই জাতীয় আর যেই কালারটা আছে সেই কালারটাকে সে সিলেকশন করবে, বুঝে আসছে? এটা হচ্ছে ম্যাজিক ওয়ান্টেড টুল। হ্যাঁ, এটা যদি এই কালারটা যদি আরো অনেক জায়গায় থাকতো, তাহলে কি করতো, সে ওই জায়গাটাকে সিলেকশন করতো। এটা একটু তুলে দেখাই, যেমন এখানে এই কালারটা অনেক জায়গায় আছে, তাই না? এখানে সিলেকশন করার সাথে সাথে এই কালারটা যেই সব জায়গার মধ্যে এই ডকুমেন্টে আছে, সেই সব জায়গার মধ্যে সে সিলেকশন করে নিছে। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি, হ্যাঁ, লেয়ার বেসিক। কালার অ্যাপ্লাই দেখলাম, সিলেকশন বেসিক দেখলাম, লেয়ার বেসিক এখন আমরা দেখব, একটা লেয়ার বেসিক করব। লেয়ার বেসিক হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা ডকুমেন্ট, ঠিক আছে। আর সেই ডকুমেন্টের এখানেই আমি সবগুলি কিন্তু করছি, সব আঁকাকি যা 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 কিছু করার আছে আমরা এখানে সবকিছু করলাম। তো এখানে সবকিছু করলে কিন্তু আমি এটাকে কিন্তু আমি এখন মুভ করাতে পারতেছি না, তাই না? তো আমাদের কি করতে হবে, আরেকটা লেয়ার নিয়ে নিতে হবে, আমাদের প্রত্যেকটা কাজ করার আগে একটা লেয়ার নিতে হবে, এটা মনে করে আমাদের নিতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা কাজের আগে হ্যাঁ লেয়ার নিতে হবে। তো যেমন এখানে একটা কাজ করলাম, এখানে একটা দিলাম, এখন এখানে আমি লেয়ার না নিয়ে যদি আরেকটা করি, লেয়ার না নিয়ে আরেকটা দিলাম, তো কি হচ্ছে, কন্ট্রোল ডি, যখন আমার
এটাকে মুভ করাতে যাচ্ছি, তখন এটা সহকারে মুভ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, আরেকটা লেয়ার নিয়ে দেন এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, তখন কিন্তু এটা কি হচ্ছে, কন্ট্রোল ডি। হ্যাঁ, এখন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার হয়েছে। আমি চাইলে এটার নিচে এরকম আঁকতে পারবো, চাইলে এটার নিচে এরকম আঁকতে পারবো, ঠিক আছে। এখন কোনো একটা প্রয়োজনে, যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই লেয়ারটা, এই সূর্যের লেয়ারটা আমাকে কি করা লাগতেছে, এটার পিছনে দেওয়া লাগতেছে। আঁকা হয়েছে পুরোটা পর্যন্ত, কিন্তু দেওয়া লাগতেছে পিছনে। তো কোনো একটা কারণে এখন আমাকে এইটার পিছনে লেয়ারটা দেওয়া লাগতেছে। এখানে আছে অনেকগুলি, এই যেমন এই যে এই পুরোটার মধ্যে ল্যাসো টুলের মাধ্যমে কিন্তু এই যে এইভাবে আঁকা হয়েছে, এবং ল্যাসো টুলের মাধ্যমে এটাও আঁকা হয়েছে। হ্যাঁ, বুঝে গেছে তাহলে। তার মানে এই আর্টটা করা সম্ভব না, যা যা দেখাইছি তা দিয়ে একদম সম্ভব, ঠিক আছে, সময় নিয়ে করতে হবে। তো এখানে একে পানির একটা কালার দেওয়া হয়েছে, এটা আঁকা হয়েছিল পরে, তো এটা কিন্তু দেওয়া হয়েছে এটা পিছনে, নিচে কিভাবে দিছে এটাই হচ্ছে এইখানে কাজটা, তাই না? আচ্ছা, তো এই লেয়ারটাকে যদি আমি উপরে দিয়ে দিই, তাহলে এটা উপরে চলে যাচ্ছে। তাহলে এখন এটা যদি আমি পার বানায় দিছি, এখন এটা হচ্ছে নদী, আর এটা হয়ে গেল কি, পার। বুঝে আসছে এখানে কিভাবে করাটা হয়েছে? আচ্ছা, তো ঘাসগুলি কিভাবে দেওয়া হয়েছে, এই যে ঘাসগুলি, হ্যাঁ, ল্যাসো টুলের মাধ্যমে দেওয়া। আর পলিগনাল, যেমন ল্যাসো টুলের মাধ্যমে যদি আমরা আঁকি, এই যে এরকম করে, এটা তো অনেক জুম করে কাজটা করা হয়েছে, ছবিটা ফেটে গেছে, ঠিক আছে। তো এখান থেকে এই এভাবে 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 এভাবে, হ্যাঁ, এভাবে গিয়ে এখানে মিলাই দেওয়া লাগবে। ওকে, এখন যদি আমরা একটা সবুজ দেই, অথবা আমরা যে কোনো জায়গা থেকে নিতে গেলে আই ড্রপার টুল, এই আই ড্রপার টুল দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, এই যে এখানে চলে গেছে। কালার অ্যাপ্লাইটা আমরা এভাবে করে, এই যে এখান থেকে আই ড্রপার টুল নিলে এখানে কিন্তু এই কালারটা চলে আসবে, দেখছো, যেখান থেকে আমরা নিতে চাই। তাহলে এইখান থেকে আমরা কালারটা নিলাম, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ডি, তাই না? আচ্ছা, এভাবে কাজগুলি করা যাবে। এখান থেকে আই ড্রপার টুলের মাধ্যমে আমরা যে কোনো কালারকে নিতে পারবো এখানে। আচ্ছা, তো এটা হচ্ছে হলো লেয়ার বেসিক। লেয়ারের কোন লেয়ারটা আমরা কোথায় উপর নিচে দিব। এখন হচ্ছিল আন্ডো অ্যান্ড রিডো। কারণ আমরা তো করলাম, অনেক সময় আমাদের আন্ডো রিডো করার প্রয়োজন হয়। আন্ডো রিডো মনে হচ্ছে সামনে কাজের ভুল হয়ে গেলে সামনে এবং পিছনে আসা, তাই না? এখন আমি যা যা কাজ করছি, এটা যদি কন্ট্রোল অল্টার জেড, এই যে কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে থাকি, তাহলে কিন্তু সে অতটা পিছনে যাচ্ছে। ওকে, তো লেখো কন্ট্রোল অল্টার জেড, সিটিআরএল প্লাস অল্টার প্লাস জেড। সিটিআরএল জেড, এটাকে বলা হয় স্টেপ ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে রিডো আর কি, আমরা যেটাকে বলি আন্ডু রিডো, এটাকে ফটোশপ ভাষায় বলা হয় স্টেপ ফরওয়ার্ড আর স্টেপ ব্যাকওয়ার্ড। ওকে, আর স্টেপ ব্যাকওয়ার্ডটা কি, অল্টার কন্ট্রোল জেড, যে অল্টার কন্ট্রোল জেড স্টেপ ব্যাকওয়ার্ড মানে হচ্ছিল আন্ডু, আর স্টেপ ফরওয়ার্ড হচ্ছে শিফট কন্ট্রোল জেড। এটা হচ্ছে হলো, আচ্ছা কোথায় দেখো তো, কন্ট্রোল কোনটা লেখছো, কন্ট্রোল অল্টার জেড হচ্ছে হলো স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ বি দাও, ব্যাকওয়ার্ড। আচ্ছা, এখন লেখো শিফট কন্ট্রোল জেড,
এগুলি বোঝার জন্য তুমি এরকম বক্স বানাই দিতে পারো, তাহলে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা হয়ে যায়। আচ্ছা, শিফট কন্ট্রোল জেড, এটা হচ্ছে স্টেপ ফরওয়ার্ড, জেড। স্টেপ ফরওয়ার্ড। তো এটা কিভাবে কাজ করতেছে, কন্ট্রোল শিফট জেড প্রেস করছি, ওকে। এই যে আগে যে মানে যা যা যেভাবে কাজ করতেছিলাম তার সবকিছু আবার ফেরত আসছে আগের মতন করে। এটা খুব দরকার না? আচ্ছা, শুধু কন্ট্রোল জেডটা হচ্ছে এক স্টেপ আগে পরে যাবে। এই যে কন্ট্রোল জেড দিলে এক স্টেপ আগে যাবে, এক স্টেপ পরে আসবে, ঠিক আছে? যেমন কন্ট্রোল এক স্টেপ আগে যাবে, এক স্টেপ পরে আসবে, বুঝে আসছে? তাহলে আমরা নতুন একটা কিছু আঁকি, এগুলি থাকুক। নিউ ডকুমেন্ট নিলাম। যখন আমরা এই ল্যান্ডস্কেপটা ডিজাইন করতে যাব, মানে 5 নম্বর ক্লাস এবং 6 নম্বর ক্লাসে, তখন আমরা নিব হচ্ছে এখান থেকে ডিফল্ট ফটোশপ A4 সাইজ, না সরি, ইন্টারন্যাশনাল পেজ A4 সাইজ, ঠিক আছে? A4 সাইজ নিব। আর রেজুলেশন মানে যেভাবে যেভাবে এখানে আছে সব এভাবেই রাখবো, রেখে এখানে ক্লিক করব। তো এটা পোর্ট্রেট ভাবে আসছে না, এখন আমাদের তো ল্যান্ডস্কেপ প্রয়োজন। এটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, হ্যাঁ, দেখে রাখো। ইমেজে চলে যাব আমরা, ইমেজ থেকে ইমেজ রোটেশন এখান থেকে 90 ডিগ্রি করে দিব, ওকে। এখন আমরা এখানে আঁকবো, এটা হচ্ছে পরে মানে 5 নম্বর ক্লাস এবং 6 নম্বর ক্লাসের মানে হোমওয়ার্কটা, মানে 5 নম্বর ক্লাস না, 5 নম্বর হোমওয়ার্ক এবং 6 নম্বর হোমওয়ার্কটা করার ক্ষেত্রে আজকের ক্লাসের, ওকে। এছাড়া বাকি যে হোমওয়ার্কগুলি আছে এগুলি আমরা ছোটখাটো ভাবেই করতে পারবো, এই যে এখানে এটা দিয়ে করতে পারবো, ডিফল্ট ফটোশপ সাইজে করতে পারবো, ওকে। যদি ওইভাবে না করো তাহলে ভেঙে যাবে, এরকম যেরকম ভেঙে গেছে এরকম ভেঙে যাবে। ফটোশপ ডিফল্ট ফটোশপ সাইজে আমরা করতেছি। আমরা একটা ছোটখাটো একটা প্রজেক্ট করি। প্রজেক্ট করার জন্য এই যে এখান থেকে সিলেকশনে ক্লিক করার আগেই আমরা একটা লেয়ার নিয়ে নেব, লেয়ারটা মাথায় যেন থাকে। ফটোশপে খেলা খেলা হচ্ছে লেয়ার, হ্যাঁ। আর ফটোশপের গুলি হচ্ছে পেন টুল, ওকে। তো আমরা একটা সিলেকশন করলাম। তো সিলেকশনের যেই 3টা টুল আছে, এই যে এখানে হচ্ছে সিলেকশনের 3টা টুল, মানে বেসিক টুলগুলি, এগুলিতে থাকা অবস্থায় আমার সিলেকশনের এটা কিন্তু এরকম থাকবে, এরকম দেখাচ্ছে। তার মানে সে নিচের একটা আইকন দিয়ে বোঝাচ্ছে যে এখানে এটা সিলেকশনের টুলে আছে, এটার মধ্যে থাকলেও কিন্তু এটাই দেখাচ্ছে। মুভ টুলে চলে গেলে কিন্তু এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আইকনটার দিকেও খেয়াল রাখা লাগবে যে আমার এই আইকনটা কোন পজিশনে আছে, ওকে। তো এই যে সিলেকশন থাকা অবস্থায় আমি এখানে চলে গেলাম, আমি এখান থেকে সিলেকশনটাকে নাড়াচাড়া করাইতে পারতেছি, ঠিক আছে? এছাড়াও এই সিলেকশনটাকে যদি আমি নাড়াচাড়া করাইতে চাই, তাহলে এই যে সিলেক্টের থেকে এখান থেকে যদি ট্রান্সফর্ম সিলেকশন দেই, তাহলে আমি এখান থেকে নাড়াচাড়া করাইতে পারবো। বুঝে আসছে? আচ্ছা, তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সিলেকশন টুল আমরা ব্যবহার করলাম, লাইক দিস। একটা কার্টুন আঁকবো, যেখানে কার্টুনের তো মাথা টাথা যে কোনো রঙেরই হইতে পারে। তো আমরা এখান থেকে একটা রং দিই, আচ্ছা। তো এখানে ক্লিক করলাম এবং এখানে অল্টার ডিলিট প্রেস করলাম, এটা হয়ে গেল, ঠিক আছে? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম।
দেন আমরা এখানে আরেকটা লেয়ার নিলাম। এখন আমরা চোখ আঁকবো। চোখের ভিতরে তো হয় সাদা, তো একটা সাদা নিয়ে আসলাম, সাদা কালার। ওকে, সাদা ধরনের কালার নিয়ে আসলাম। এটা করার জন্য আমরা একটু জুম করে নিলাম। এটার জন্য আমাদের লাগবে ইলিপ, এখানে একটা ইলিপ লাগবে, তাই না? এখানে একটু, এখানে একটা চোখে দিয়ে দিলাম, এখানে দিলাম, হ্যাঁ, অল্টার ডিলিট। এখন সাদা রাখার পরে এখন আমাদের একটু মনি আঁকা লাগবে, তাই না? আবার কন্ট্রোল ডি প্রেস করলাম, ডি সিলেকশন হলো। মনির জন্য আমাদের আরেকটা লেয়ার নেওয়া লাগবে, সেখান থেকে আমরা একটা মনি আঁকবো। শিফট ধরে আমাদের নেওয়া লাগবে, তাহলে এটা মানে একই রকম বড় ছোট হবে, আর না হলে এটা কিন্তু ব্যাসকায় যাবে। ঠিক আছে, শিফট ধরে আমরা গোল করব। তো গোল করার জন্য এখানে আমাদের কি হবে, কালো, ডিলিট, কন্ট্রোল ডি। এখন আমাদের এক চোখ আঁকা হয়ে গেছে। তো এখন কি হচ্ছে ব্যাপারটা, আমি আলাদা আলাদা লেয়ার নেওয়ার কারণে এই যে এটাকে আমি মুভ করাতে পারতেছি, কিন্তু আলাদা আলাদা লেয়ার না নিলে কিন্তু এটার উপরে, সাদার উপরে সে বসে যেত, ঠিক না? আচ্ছা, এখন আমরা এই কাজটা যে একবার করছি, এই কাজটা তো দ্বিতীয়বার আমার করার দরকার নাই। তো এখান থেকে আমি দুইটা লেয়ার, এই লেয়ারটাকে চোখ বন্ধ করলে কিন্তু লেয়ারগুলি দেখা যায়, ঠিক আছে? এভাবে আমরা চোখ বন্ধ করে করে দেখে নিব। তো এই লেয়ারটাকে এবং এই লেয়ারটাকে কন্ট্রোল ধরে যদি আমি এখানে সিলেকশনে ক্লিক করি, তাহলে দুইটা লেয়ার সিলেক্ট হয়েছে। হওয়ার পর এখানে আমি কন্ট্রোল জে প্রেস করলাম, বুঝাই সে বলেই দিচ্ছে যে লেয়ার 3 লেয়ার 2 কপি। আচ্ছা, আবার কন্ট্রোল জেড প্রেস করলাম, আগের জায়গায় চলে আসছি। এখন যদি আমি এখানে প্রত্যেকটা বিষয় লিখে দিতাম তাহলে ভালো হতো না? এই জিনিসটাই আমি বুঝতে চেয়েছি, যে যদি আমি চোখের সাদা অংশ এরকম সবকিছু এরকম ভাবেই লেখা থাকা লাগবে। এখানে যদি আমি সারাদিনও ক্লিক করি কোনো লাভ হবে না, আমার এই লেখাটার উপরে ক্লিক করতে হবে, তাহলে এখানে হ্যাঁ, তো এটা হচ্ছে কালো অংশ, কালো অংশ, চোখের কালো অংশ। ওকে, তো এই এখন যদি আমি এটাকে কন্ট্রোল জে প্রেস করি, তাহলে এটা বলেই দিচ্ছে যে এটার কপি। এখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম লেখা লাগবে, কন্ট্রোল টি ট্রান্সফর্ম করার জন্য, কন্ট্রোল টি, সিটিআরএল কন্ট্রোল টি সমান সমান ট্রান্সফর্ম। অনলাইনে ক্লাসে এত ডিটেলসে বুঝায় না তো। হ্যাঁ, এখন যেমন সহজ লাগতেছে তোমার কাছে যে সিটিআরএল, ঠিক আছে, সিটিআরএল। তো এখানে যদি আমি শিফট ধরে, এই যে শিফট না ধরি, তাহলে আমি যদি এখানে নিয়ে যাই সমানভাবে সে বসবে না। আমি শিফট ধরে যদি বসাই, তাহলে আমি উপরে নিচে যেখানে নিতে চাই না কেন সে যাচ্ছে না। শিফট ধরে আমি এখানে বসায় দিলাম, ওকে দিলাম। এখন কালো মইটা ওইদিকে তাকা রয়েছে, আমি যদি চাই যে না তারে টেরা করে দিতে পারতেছি না। আবার যদি চাই যে তারা না, সে সোজাভাবে তাকায় থাকবে, তাকাইতে পারবে না, ঠিক আছে? ওই ক্ষেত্রে আবার যেই লেয়ারটাকে আমি ধরতে চাচ্ছি, দেখো ওইখান থেকে ঠাস করে এখানে চলে আসছে, এখানে তো আসার কথা না। এই অটো সিলেক্টটা যদি আমরা সিলেকশন মানে করে রাখি, আর এটা যদি লেয়ারে দিয়ে রাখি, তাহলে এটা কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, তো আর যদি এটাকে উঠাই দিই, তাহলে এটা লেয়ারে সিলেকশন করে করে কাজ করতে হবে। হ্যাঁ, এটা যে সময় যেটা সুবিধা, এক এক সময় এক একটা সুবিধা হতে পারে। এখন আমাদের কি প্রয়োজন হবে, নাক, তাই না? এখানে আমরা লিখে দিলাম নোজ বা নাক। নাকটা দেওয়ার জন্য আমরা ল্যাসো টুলও ব্যবহার করতে পারি, সমস্যা নাই, অথবা পলিগনাল টুলও ব্যবহার করতে পারি। পলিগনালটা ব্যবহার করতে পারি, যেহেতু পলিগনাল ব্যবহার করিনি, সবগুলি একটু ব্যবহার করে করে দেখি, ঠিক আছে? আর কার্টুনের নাক যেভাবে খুশি ওইভাবে দিতে পারি, সমস্যা তো নাই, না? এখানে ডাবল ক্লিক করা লাগবে,
এই যে এখানে গোল চিহ্ন দেখাইছে না, এখানে ক্লিকটা করা লাগবে। করলে তাহলে এখন আমরা এখানে কি কোন কালারটা ব্যবহার করব, যে কোনো একটা কালার দিই, করে দিলেই হইল। ঠিক আছে, কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন দেওয়া লাগবে একটা মুখ। মুখের জন্য আমরা ল্যাসো রুলারে ব্যবহার করি, তাহলে সহজ হবে, মানে ঠোঁট আর কি। তো ল্যাসো রুলার ব্যবহার করলে আমরা সহজে দিতে পারবো। তো এখান থেকে প্রত্যেকটা প্রজেক্টে ই করে নিয়ে আসলাম মুখ, বা এটা হচ্ছে ঠোঁট। ঠোঁট ওকে। তো ঠোঁটের জন্য হচ্ছে এখান থেকে আমরা শুরু করলাম যেন মাঝখান বরাবর হয়। আমি তো এত ভালো আঁকতে পারি না, তো তুমি যদি ভালো আঁকতে পারো এখানে ঠোঁটটাকে, না হলে এভাবে ঠোঁট আরেকটা পদ্ধতি করা যেতে পারে, পলিগনাল দিয়েও ঠোঁটটাকে আঁকা যেতে পারে, এভাবে 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 ঠিক আছে, যেভাবে খুশি ওইভাবে ঠোঁটটাকে আঁকলা। ও তো কার্টুন, ও তো বলার কিছু নাই, নাই। আমরা ঠোঁটটাকে আঁকলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, ডি সিলেকশন। এখন আমাদের একটা প্যাড দরকার, তা আমরা ইলেকট্রিক্যাল টুলে চলে গেলাম। এখান থেকে আমরা শিপ শিপ ধরলে গোল হয়ে যাবে, শিপ ধরবো না, আমরা এখান থেকে একটা প্যাড আঁকবো। এখন আমার এই যে মুভ টুলটা কিন্তু আমাদের কাজে এই ডকুমেন্ট প্যানটা কিন্তু কাজে লাগতেছে। এই যে ডকুমেন্ট প্যান একটু মোটা করেও দেওয়া লাগতেছে না, যেহেতু মাথা থেকে তো একটু মোটা হবে শরীরটা। তো এখানে আমরা একটা কালার দিব, লেয়ার নেওয়া হয় না, রাইট। আমরা ই করব আর এখান থেকে একটা কালার দিব, এটা কি দিব, প্যাট। ওকে, আচ্ছা প্যাট। এখান থেকে অল্টার ডিলিট প্রেস করলাম, কন্ট্রোল ডি। তো এখন এটা কোথায় থাকবে, কোনটার নিচে থাকবে, মাথার নিচে। এই তো, এই যে বুঝে গেছো, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের অলমোস্ট কমপ্লিট, মানে একটা প্যাড দিয়ে দিলাম, এখন হাত আর পা বাকি শুধু, তাই না। পলিগনালে চলে গেলাম, এখান থেকে চলে গেলাম এইভাবে 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 এইভাবে, এভাবে হাত। হাতটাকে কোন কালার দেওয়া যায়, কোন কালার দেওয়া যায়, লাইট কালার টাইপের একটা দেই যেন একটু উজ্জ্বল লাগে। অল্টার ডিলিট প্রেস করলাম, হাতটা দিলাম, কন্ট্রোল ডি সিলেকশন, ডি হলো প্যাটের মধ্যে হয়ে গেছে, তাই না। কন্ট্রোল অল্টার জেড। তো আমাদের এখানে একটা লেয়ার নিতে হবে। লেয়ারটা কোথায় নিতে হবে, প্যাটের নিচে, প্যাটের উপরে তো নেওয়া যাবে না। তো এখানে কন্ট্রোল ধরে যদি প্যাটের উপরে কিন্তু আছে, কন্ট্রোল ধরে যদি আমি লেয়ারে দিই, শুধু লেয়ারটা ক্লিক করলে কিন্তু উপরে হবে লেয়ার, আর কন্ট্রোল ধরে যদি আমি লেয়ারে ক্লিক করি তাহলে কোথায় হচ্ছে, নিচে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার ডিলেট, শুধুমাত্র অল্টার ডিলেট, কন্ট্রোল না, অল্টার ডিলেট প্রেস করার মাধ্যমে আমরা এখানে চলে গেলাম। আচ্ছা, কন্ট্রোল ডি। এখন আমাদের এই একই হাত এই পাশে দেওয়া লাগবে, কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। এটা একটা কিন্তু ভালো সমস্যা, যে একই হাত ওইখানে কিভাবে আঁকবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল জে প্রেস করতে হবে। লেখো কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি, হ্যাঁ লেয়ার কপি, কন্ট্রোল জে। এখানে যদি আমি হাত লিখতাম তাহলে কিন্তু ওইটা হাত কপি আসতো, লেয়ার কপি, কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি, ঠিক আছে। আচ্ছা,
এখন এই যে হাত কপি মানে হাত কপি যেটা আছে এটা কিন্তু উপরে আছে, তাই না? এটাকে এই যে করে দিলে নিচেরটা আসবে। এখন এই হাত কপিটাকে আমি কি করব, কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে তাকে আমি ফ্লিপ হরিজন্টাল করে দেব। ঠিক আছে, ফ্লিপ হরিজন্টাল হচ্ছে এরকম এরকম আর এইভাবে, আর ভার্টিক্যাল হচ্ছে এরকম। আচ্ছা, এখন ট্রান্সফর্মে থাকা অবস্থায় আমি এটাকে এই পাশে নিয়ে যাব, শিফট ধরবো যেন সোজা হয়। সহজ না? ঠিক এরকম ভাবে আমরা এখন আঁকবো পা। তো এখানে আমি স্বাভাবিকভাবেই ক্লিক করলাম, আর এখানে দিয়ে দিলাম পা। একইভাবে আমি লেসো টুল দিয়ে আঁকতে পারি, সমস্যা নেই। লেসো টুল দিয়ে আঁকলে ও তো কার্টুন, আর কিছু বলার নাই। ওকে, পা কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে ডিসিলেক্ট, আর কন্ট্রোল কি হবে, কন্ট্রোল টি ট্রান্সফর্ম। তা ট্রান্সফর্ম করে হ্যাঁ আরেকটা লেয়ার নিতে হবে, কন্ট্রোল জে, কন্ট্রোল হ্যাঁ জে, কন্ট্রোল জে প্রেস করার মাধ্যমে এবং কন্ট্রোল টি প্রেস করলাম এবং এখান থেকে ফ্লিপ হরিজন্টাল। ওকে, তাহলে আমাদের একটা কার্টুন আঁকা হয়ে গেল। এখন এইটাকে কিন্তু প্রজেক্ট নাম কিন্তু আমাদের দেওয়াই আছে আগে, এখন এটাকে কি করতে হবে, সেভ করতে হবে। তো সেভ এজে আমরা ক্লিক করব, আমাদের যেই নামটা আমরা দিব সেই নামের ফোল্ডারে যাব, যে এখানে প্রথম পিএসডি আকারে একটা সেভ করতে হবে। সেভ করার সময় ম্যাক্সিমাইজ কম্পাটিবিলিটি এই উত্তরটা উঠায় দেওয়া লাগবে। ওকে, উঠে নিচে এভাবে সেভ করা লাগবে। এটা কিন্তু সেভ হলো। সাথে আবার এটাকে সেভ এজে ক্লিক করে এখান থেকে জেপিইজি, এই যে তিনটা ফরম্যাট আছে জেপিইজির, প্রথম ফরম্যাটটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে সেভ করতে হবে। ঠিক আছে, আর এই দুইটাকেই আমাদের ড্রাইভে আমরা যেটা করছিলাম, হ্যাঁ ভিডিওতে দেওয়া আছে ড্রাইভটা করা, কিন্তু ড্রাইভের ভিতরে কিভাবে রাখতে হবে ওইটা তো আর দেওয়া নাই, তাই না? তো এখানে যেমন ক্লাস 1 ক্লাস হোম 1-এর প্রথম হোমওয়ার্ক, এখানে এটা নিয়ে এখানে আমাদের আপলোড ফাইলে ক্লিক করে ডেস্কটপে গেলাম, আমাদের ওইখানে কাঙ্ক্ষিত জায়গায় চলে গেলাম, এখান থেকে দুইটাকে সিলেকশন করে এভাবে দিয়ে দিব। এখান থেকে দুইটাকে সিলেকশন করে এভাবে দিয়ে দিলে দুইটা কিন্তু পিএসডি ফাইল আপলোড হয়ে গেছে, দুইটাই চলে আসছে। তো এই দুইটাকে আমরা আরেকভাবেও রাখতে পারি। সেটা হচ্ছে ফাইলটাতে গিয়ে এই দুইটাকে যদি আমরা ধরি, এভাবে ধরে এখান থেকে মুভ করে আমাদের ওই গুগল ক্রোমের ওই ফোল্ডারটা খোলা থাকলে এখানে গিয়ে যদি আমরা ছেড়ে দিই আপলোড হয়ে যাবে। দুইভাবে আমরা করতে পারি, যেভাবে খুশি ওইভাবে আমরা করে দিব। আর এটা হচ্ছে মানে আমাদের 25,000 টাকা করছি, মাত্র 6,000 টাকা করাচ্ছি। ঠিক আছে, তো 25,000 টাকা করছি, এটা কিন্তু 25,000 টাকা দামের দেওয়া ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের ফুল কোর্সটাই এখানে পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে